হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো প্রিয় বন্ধুরা, আজকের গল্পটি খুবই মজাদার হতে চলেছে। দেরি না করে কানের মধ্যে হেডফোন লাগিয়ে হাতের কাছে টিস্যু বা রুমাল নিয়ে বসে পড়ো পুরো গল্পটি শোনার জন্য। হ্যাঁ বন্ধুরা, রিকোয়েস্ট থাকলো, অবশ্যই তোমরা স্কিপ করে গল্প শুনবে না। কেন জানো? তাহলে কিন্তু গল্পে কোনো মজাই পাবে না। তো চলো দেরি না করে গল্প শুরু করে দিই। বন্ধুরা, আমার নাম অন্তরা। আমি একজন বিবাহিত মেয়ে। বন্ধুরা, আমার স্বামী প্রবাসে থাকেন। আর আমার স্বামীর ফ্যামিলি এমনই ফ্যামিলি, কি আর বলবো তোমাদের। চলো খুলে বলছি। আমার স্বামী অনেক সুদর্শন একজন পুরুষ। সে একজন প্রবাসী। আমার স্বামীর বাবা মা নেই। আমার ভাসুরের বয়স যখন 14 বছর, ঠিক তখন আমার স্বামীর বয়স ছিল মাত্র 9 বছর। তখন থেকেই আমার ভাসুর খেতে খামারে কাজ করতেন, কারণ আমার শ্বশুরের গৃহস্থ ছিল। আমার শ্বশুর শাশুড়ি শহর থেকে আসার সময় তারা রোড অ্যাক্সিডেন্টে চলে যায় পৃথিবী ছেড়ে। তখন থেকে আমার ভাসুরের নাম ছিল নিলয়, আর আমার স্বামীর নাম ছিল সাব্বির। তো নিলয় ভাইয়া আমার স্বামীকে নাকি কোলে পিঠে করে মানুষ করেছে। সে সমস্ত সংসারের দায় দায়িত্ব নিয়ে আমার স্বামীকে মানুষ করতে যেয়ে নিলয় ভাইয়া কখনোই আর বিয়ে শাদী করেননি। তারপর দেখতে দেখতে চলতে চলতে এভাবে আমার স্বামী বড় হয়ে উঠল। তারপর আমিও এক গৃহস্থর এক মেয়ে। আমাকে দিয়ে বিয়ে করিয়েই বাড়িতে আনলো। তার আগে থেকেই আমার স্বামী প্রবাসী ছিলেন। দুবার প্রবাস জীবন খেটে আসার পর আমার সঙ্গে তার বিয়ে হয়। আমি এ বাড়িতে বউ হয়ে আসার পর আমার স্বামী বিয়ের সময় যা আমার সঙ্গে ছিলেন, বিয়ের 3 মাস পর আমাকে রেখে চলে গেল। এই 3 মাস আমার জীবনে যেন সুখ আর শান্তির কোনো অভাব ছিল না। খুব সুন্দর করে চলতে থাকলো আমাদের জীবন। আমার স্বামী ছুটি শেষ হয়ে গেল। এখন আমার স্বামীকে চলে যেতে হইল। অন্যদিকে মাত্র 3 মাসের বিয়ে হয়ে আসা নতুন বউ আমি। স্বামীকে ছাড়া থাকবো একথা ভাবতেই শরীর যেন শিউরে ওঠে। যাই হোক বন্ধুরা, অন্যদিকে এই বাড়িতে আর কেউ নেই, শুধু আছে একমাত্র নিলয় ভাইয়া। নিলয় ভাইয়া সম্পর্কে আমার ভাসুর হন, আমার স্বামীর বড় ভাই। আমার স্বামীকে ছাড়তে আমি আর নিলয় ভাইয়া চলে গেলাম এয়ারপোর্টে। এয়ারপোর্টে যাওয়ার পর ফাইনালি আমার স্বামী চলে গেলেন। যাওয়ার পর আমরা গাড়িতেই বসা ছিলাম। গৃহস্থ হলেও বিশাল বড় গৃহস্থী ছিল। আমার নিলয় ভাইয়ের একটা গাড়ি ছিল, মোটরসাইকেল ছিল। তারপরে আমার স্বামীর একটি গাড়ি ছিল, সেটা তো পড়েই থাকতো। সে যখন আসতো তখন চালাইতো। এখন সেটা আমার জন্য প্রযোজ্য। যাই হোক বন্ধুরা, তো আমরা তো পিছনের সিটেই বসা। আসলাম, মনটা খুব খারাপ। আমার চোখ দিয়ে গড়িয়ে গড়িয়ে টুপটুপ করে যেন নদী বয়ে যাচ্ছিল। স্বামীকে ছাড়া থাকবো এই কথা কোনো অবস্থায় মেনে নিতে পারছিলাম না। যাক, বাড়িতে আসলাম। আসার পরে মন খুব খারাপ। দরজাটা লাগিয়ে দিয়ে চিৎকার করে কাঁদবো সেটাও আর পারছিলাম না। কি আর করার। তো একটা সময় ঘর থেকে বের হলাম, দেখলাম আমাদের ড্রয়িং রুমে, যদিও গ্রামের বাড়ি আমাদের, তারপরও খুব সুন্দর। বন্ধুরা, আমাদের বাড়িটা হচ্ছে 3তলা ডুপ্লেক্স একটা বাড়ি। অনেক সুন্দর পরিবেশ এখানে। আমার ভাসুর এখানে বসে আছে রিং রুমের মধ্যে। বসে বসে চোখ দিয়ে টুপটুপ করে তার পানি পড়ছে। আমি বললাম, ভাইয়া আপনাকে কিছু দিব আমি? বলল, বেড তাহলে হয়েছ? শোনো ছোট বউ, মন খারাপ করো না। এই তো কিছুদিনের কষ্ট তোমাদের সারা জীবনের সুখ হয়ে যাবে। এই যে আমাকে দেখো না, আমার ছোট ভাইয়ের কথা ভেবে আমি আজ পর্যন্ত বিয়েই করিনি। কান্নাকাটি করছো কেন? তোমার এই অবস্থা যে আমার আর পরাণে সইছে না গো। আমি বললাম, না না ভাইয়া, ও চলে গেল তো তাই মনটা খারাপ। ঠিক হয়ে যাবে, সময়ের সাথে সাথে সব কিছুই ঠিক হয়ে যায়। বলল, ঠিক আছে, নিজেকে শক্ত করো, আমি বাহিরে থেকে একটু আসতেছি। খামারে যেতে হবে, খামারটাকে দেখতে হবে। আসলে আজকে সকালে আমি খামারে যাইনি, তো মাছগুলোকে তো খাবারও দিতে হবে।
কর্মচারীরা দেয়, কিন্তু সব ঠিকঠাক মতো দেয় না না দেয় এগুলোও একটু দেখতে হয়। ওই দিক দিয়ে একটু বাজার হয়ে আসবো। আমি বললাম ঠিক আছে। চলে গেল নিলয় ভাইয়া। তারপর আমি ব্যালকনিতে বসে পড়ি। কিছুতেই ঘুম আসছিল না, শুতেও পারছিলাম না, অস্থির লাগছিল। স্বামীর ফোনের অপেক্ষায় থাকি। তারপর ও ফাইনালি পৌঁছে গেল। ঝিরঝির বাতাস হচ্ছিল, টুপটুপ করে বৃষ্টি পড়ছিল। প্রকৃতিও যেন কাঁদছিল ওর চলে যাওয়ায়। তো বন্ধুরা, ওর ফোনটা পেয়ে কিছুটা আমি স্বস্তি পেলাম। পাওয়ার পরে বাস ওর সাথে কথা বললাম হাসি মুখে। ওকে বললাম তুমি ফ্রেশ হও, রেস্ট করো, অনেক জার্নি করেছো। কিছুক্ষণ যেতে না যেতেই দেখলাম আমার ভাসুর নিলয়, সে তো ছোপছোপা বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে আসতেছে। তার আশা দেখে আমি মেন দরজার দিকে আগাতে থাকি। তারপরে উনি আসে, আমি দরজাটা খুলে দিই। ওনাকে দেখলাম উনি একদম ছুপছুপো ভেজে গেছে। আমি বললাম ভাইয়া, সবেমাত্র আপনার ভাই চলে গেল, আপনি এভাবে বৃষ্টিতে ভিজছেন, আপনি যদি অসুস্থ হয়ে যান কি হবে বলুন তো আমাদের। বললো ভয় পেও না, আমি কাদামাটি মেঘ বৃষ্টিতে ভিজে, রোদে পুড়ে ভিজে গড়ে ওঠা একজন মানুষ, আমার কিছুই হবে না। আমি বললাম তারপরেও ওয়েদার চেঞ্জ হচ্ছে, আপনাকে একটু সাবধানে থাকা দরকার। বললো তুমি আছো না, অসুস্থ হয়ে গেলে তুমি আমার খেয়াল রাখবে। আমি বললাম সেটা তো আমি রাখবই। এই কথা বলে দ্রুত আমি টাওয়াল এনে দিলাম তাকে। টাওয়ালটা দেওয়ার পর ব্যাস সে ওয়াশরুমে চলে গেল। যাওয়ার পরে এই জীবনের ফার্স্ট আমি দেখলাম আমার মানে নিলয় ভাইয়া বাথরুম থেকে যে বের হলো, তার সে টাওয়াল পেঁচানো অবস্থায় ছিল, তার খুব সুন্দর একটি বডি। আমি তাকিয়ে থাকলাম অপলক দৃষ্টিতে। বলল এই শুনছো, আমাকে বলছে ভাইয়া, বলছে এই শুনছো ছোটো বউ? আমি বললাম হ্যাঁ বলুন না। আমতা আমতা করতে করতে বললাম। বললো আমাকে একটু অলিভ অয়েলটা এনে দাও না। উনি অলিভ অয়েল ব্যবহার করতেন সবসময় শরীরকে সফট রাখার জন্য। যাই হোক, আমি অলিভ অয়েলটা আনতে আনতে বললাম ভাইয়া, আমি তো বাড়িতে একা একাই, ভাবি এনে দাও না। ভাবি থাকলে আমি ভাবির সঙ্গে মোটামুটি কথা বলে একটু সময় কাটাতে পারবো, আমরা দুজন মিলেমিশে থাকবো। বললো শোনো, দুনিয়া এত সহজ না, তোমাকে ভাবি এনে দেবো, ভাবি যদি তোমার মনের মতো না হয় বোকামি। আমি ভেবেছি জীবনে আর বিয়েই করব না, বিয়ে করব আবার বাচ্চা কাচ্চা হবে, এই সয় সম্পত্তি সব ভাগ হয়ে যাবে, আমার ছোটো ভাইটা কে ভালোবাসবে কি বাসবে না তা নিয়ে অনেক সমস্যা হয়ে যাবে। এসব কথা আর বলো না, তুমি একা একা থাকতে অভ্যাস করে নাও। তাছাড়া তুমি একা কোথায় বলো, আমি আছি না। আমি বললাম ঠিক আছে ঠিক আছে বলে মনটা খারাপ করে আমি আমার রুমের দিকে যেতে লাগলাম। নিলয় ভাইয়া ডাক দিল, বললো শোনো, তোমার মনটা আজকে খুব খারাপ, তুমি তো ভাবি এনে চাইছো, ভাবির কি দরকার তুমি থাকতে? ভাবির সমস্ত কাজগুলো তুমি করে দিতে পারবে না আমাকে? আমি বললাম হ্যাঁ, আমি তো সবই করে দিই। বললো আরও কিছু আছে, সেগুলোও তুমি করে দিবে। আমি না কখনো কিছু করিনি, করবে আমার সাথে? আমি বললাম কি করব? বললো না এই তো কাজকাম। আমি বললাম হ্যাঁ, আপনার সব কাজকামই তো আমি করে দিই। এই বলে আমি বললাম ঠিক আছে ভাইয়া। এই প্রথম হাতটা ধরে টান দিতে আমার কেমন যেন অদ্ভুত একটা শরীরের মধ্যে ঝাঁকানি দিল। দেওয়ার পরে আমার ঝিমঝিম ঝিমঝিম লাগছিল, তার স্পর্শ ছিল একদমই আলাদা রকমের। তো আমি বললাম ঠিক আছে ভাইয়া, আমি ঘরে যাচ্ছি। বলল একটু আমাকে ওয়েল লাগিয়ে দাও না আমার পিঠটার মধ্যে, আমি লাগল পাচ্ছি না। আমি খুব সুন্দর করে হাতের তলায় ওয়েল নিয়ে তার পিঠের মধ্যে সুন্দর করে মাসাজ করে দিলাম। দেওয়ার পরে দেখলাম তার মুখের দিকে তাকিয়ে ব্যাস মুখের মধ্যে একটা অতৃপ্ততা ভেসে উঠেছে, যেন সে কিছু তৃপ্তি চাইছে। আমি এরকম দৃশ্য দেখে আর ওখানে থাকতে চাইলাম না। যেতে চাইলে বলল আমার খুব ভালো লাগছে, আমায় সাহায্য করো। এই কথা বলে সে আর কোনো দিকেই তাকালো না। বলল বৌমা অনেক খিদা পেয়েছে আমার, আমায় একটু খাওয়াও প্লিজ, সাহায্য করো, এই সব কিছুই তো তোমাদের। এই বলে সে কমলার কোষগুলোকে খুব সুন্দর করে করে খেতে লাগলো। অন্যদিকে আমি তাকে বাধা দেওয়ার অনেক চেষ্টা করলাম। মাত্রই গোসল করে এসে খালি পেটে ফল খেতে আছে বন্ধুরা, কিন্তু না, উনি তো খাবেই। কমলার ক্রুশগুলোকে খুব সুন্দর করে খেতে খেতে দেখলাম আমারও আর ভালো লাগছে না, খুব খিদে লেগে গেছে। তারপরে বাস আমিও মন মতো খাওয়া শুরু করে দিলাম। দেওয়ার পরে একদম কাঁচা কাঁচা খুব সুন্দর সুন্দর আপেল,
সে অনেক মজা করে করে খেতে লাগলো বন্ধুরা। তার খাওয়া দেখে আমারও লোভ হলো। আমিও বাস তার খেতে সাহায্য করলাম, তাকে একদম গালে তুলে 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 খাইয়ে দিতে থাকলাম। এই করে করে বেশ কিছুটা সময় চলে গেল। যাওয়ার পরে সে আমায় খুবই খুবই আদর এবং ভালোবেসে আমার মুখে কুলি পিঠা তুলে দিল। আমিও তা অনেক মজা করে করে খেতে লাগলাম। বলল, বৌমা শুধু কুলি পিঠাই খাবা? মিষ্টি পছন্দ করো তো তুমি অনেক, তোমার কালো জামুন অনেক পছন্দ, নাও খেয়ে নাও। আমি বললাম, আপনি কি করে জানলেন যে আমার কালো জামুন পছন্দ? বলল, আমি জানি। এই বলে আমার গালে তুলে তুলে খাওয়াতে লাগলো। তারপরে আমিও খুবই ইচ্ছে মতো পেট ভরে ভরে খেতে লাগলাম বন্ধুরা। খেতে খেতে অনেক সময় চলে গেল। তারপরে দেখলাম সে রাক্ষসের মতো করে ওমা চিতুয়া পিঠা খাওয়া শুরু করলো। ওই তো অলিভ তো তার হাতে ছিলই, অলিভ মাখিয়ে খাওয়াতে লাগলো। আমি বললাম, অলিভ দিয়েও খায় নাকি? বললো, হ্যাঁ, এটার মজাই আলাদা। অলিভ দিয়ে সব খাওয়া যায়, রান্না খাওয়া যায়, মুড়ি মাখা খাওয়া যায়, চিতই পিঠা মাখা খাওয়া যায়, সব খাওয়া যায়। তুমি জানো না, আমি তো খেতে খুব ভালোবাসি, অলিভে কোনো ফ্যাট নেই। আমি বললাম, তাই? বললো, হ্যাঁ। আমি বললাম, খুবই ভালো। বললো, সত্যি খুব ভালো, তাহলে আমি আরেকটু খাই, বাধা দিও না। আমি বললাম, একটু কেন, আপনার যত মন চায় আপনি তত খান। তারপরে সে পাগলের মতো খেতে লাগলো বন্ধুরা। খেতে খেতে ব্যাস বলল, বৌমা শোনো, আমি না একটু ফাঁকা বাড়িতে একটু খেলতে চাই। আমি বললাম, কি খেলতে চান? বললো, মা আর কি খেলবো, তুমি বলিং করবে, আমি ব্যাটিং করব, এটা খেলতে চাই। আমাকে শেখাবে? আমি তো সবসময় কৃষকের কাজ করেছি, ব্যাট বল খেলা আমি মোটেও জানি না। এই কথা শুনে আমি মৃদু হেসে বললাম, অবশ্যই, আসুন না। তারপরে আমি বসে পড়লাম। বসে বন্ধুরা আমি বসে বসেই বোলিং করতে লাগলাম। আর ব্যাট এত সুন্দর ছিল, মনে হয় নিজের হাতে গড়া। ও মা, এই মানুষটি এত সুন্দর ব্যাট নিয়ে থাকে কী করে? মাঠে তো খেলতে গেলেই পারে প্রতিদিন, কিন্তু না, উনি তো খেলবেনই না। ফার্স্ট টাইম আমরা দুজন ফাঁকা মাঠে নেমেছি খেলার জন্য। তো ফাইনালি আমি বল করতে লাগলাম, আর অন্যদিকে আমার ভাসুর নিলয় ব্যাটিং করতে লাগলো। এত সুন্দর করে ব্যাটিং করে, অথচ বলে আমি কিছুই পারি না। আমি মুগ্ধ হয়ে গেলাম। এভাবে চলতেই থাকে চলতেই থাকে চলতেই থাকে। ব্যাস প্রতিদিন আমরা অনেক সুন্দর করে হাসি খেলে জীবন পার করতে লাগলাম। আমার স্বামীর সঙ্গেও কথা হয়, অন্যদিকে ভাসুরকেও আঁকড়িয়ে রাখতে হতো আমার। ভাসুরের প্রত্যেকটা ইচ্ছে আমার পূরণ করতে হতো, কারণ আমার ভাসুর আমার স্বামীর জন্য বিয়ে করেনি, তার জীবনটা পুরো উৎসর্গ করে দিয়েছে। ভাসুরের সমস্ত দায় দায়িত্ব এখন আমার। এই ভেবে ভাসুরকে আনন্দ দেওয়ার জন্যে আমি ওনার কোনো চাওয়াকে অপূর্ণ রাখতাম না, বরঞ্চ চাওয়ার আগেই সবটা নিয়ে উপস্থিত হতাম। তো বন্ধুরা, এরকম চলতে 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 হঠাৎ করেই একদিন আমার ভাসুর স্ট্রোক করলেন। করার পর সে সত্যি সত্যি আমাদেরকে ছেড়ে না ফেরার দেশে চলে গেল। রয়ে গেল সমস্ত সয় সম্পত্তি। যাওয়ার আগে আগে একটা উইল করে গিয়েছিল। আমি চলে যাওয়ার পরে এই সম্পত্তির দুই ভাগে বিভক্ত হবে, একটা ভাগ আমার স্বামীর, একটা ভাগ আমার। তো বন্ধুরা, আমার স্বামী পাগলের মতো তার মৃত্যুর খবর পেয়ে চলে আসে। আমাকে একা বাড়িতে রাখবে না বলে সেও আর বিদেশের মাটিতে যায় না। এখন আমার স্বামী আমার সাথেই থাকে। অন্যদিকে আমরা এখন অনেক অনেক ভালো আছি। তো বন্ধুরা, গল্প কেমন লাগলো তোমাদের? আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সুন্দর একটা কমেন্ট করে যেও। পরবর্তীতে কেমন গল্প শুনতে চাও তার জন্য একটা অনেক সুন্দর কমেন্ট রেখে যেও। পাশাপাশি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমার পাশে থেকো। আর হ্যাঁ, পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজাতে কিন্তু একদম ভুলো না, কারণ ওই নোটিফিকেশন বেলটি বাজিয়ে রাখলে সবার আগে আমার গল্পগুলো আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাবে। তো বন্ধুরা, আজকে বিদায় নিচ্ছি এখানেই। দেখা হচ্ছে পরবর্তী নতুন গল্পের সাথে। তো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। বাই বাই।